আচ্ছা, অনুশীলনীর অঙ্ক করা ছিল 10টা। ওই ওই 10টা কি তোমরা করছো, সলিউশন করছো রিফাত খান? জি স্যার। ওগুলো কি পারা যায় না কোনো জটিলতা আছে অঙ্কে? পারা যায়। বাকিদের কি অবস্থা? বাকিরা কি একটু করে দেখছো? এই যে ইসের মানে তোমার অনুশীলনীর যে অঙ্ক আছে, আমরা থিওরি পড়েছিলাম ক্ষয়সূত্র পর্যন্ত। ক্ষয়সূত্র পর্যন্ত বলতে তেজস্ক্রিয় ক্ষয়ের ওখানেও সূত্রগুলো আমরা দেখেছিলাম। সেখানে তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্রটা কি সেটা দেখেছিলাম। সেখান থেকে আমরা অর্ধায়ু রাশিমালা বের করেছিলাম। বের করে আমরা এখান থেকে মোটামুটি তোমাদেরকে বলেছিলাম যে গড় আয়ুর গড় আয়ুর বিষয়টা একটু দেখার জন্য, আর অনুশীলনী থেকে কয়েকটা অঙ্ক করার জন্য। 10টা অঙ্ক দিয়েছিলাম এগুলো করার জন্য। তাই এই যারা এগুলো পড়েছো তাদের কি কি প্রবলেম আছে সেটা তোমরা বলতে পারো। অনুশীলনীর অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো, তাহলে সেগুলো দাগাই রাখো, আমরা অনুশীলনী সলভ করার সময় দেখাই দেব। আর থিওরির ভিতরে কারো কোনো আপত্তি আছে কিনা এই ক্ষয়সূত্রের, তেজস্ক্রিয় ক্ষয়সূত্রের আমরা যে সিস্টেমে একটু পড়তে বলেছিলাম সেইভাবে আমরা পড়ে আমরা বিষয়গুলো ঠিক করে নিতে পেরেছি কিনা, কারো কোনো তাতে সমস্যা হয়েছে কিনা, হইলে বলো। হুম। হা না কোনো কিছুই আমাদের নাই, আমাদের কোনো কিছুই নাই। এই সজীব, তুমি কি পড়ছো? সজীব আছো? জি স্যার। স্যার ওইটুকু পড়ছিলাম, ক্ষয়ের সূত্র কোনটুকু? পর্যন্ত। সামনে একটু পড়তে পারিনি। ক্ষয়সূত্র পর্যন্ত শুধু? মানে ক্ষয়সূত্র গুলা, ক্ষয়সূত্র, তারপর ক্ষয়ের অর্ধায়ুর যে গাণিতিক হিসাব নিকেশ গুলো এগুলার বের জি করতে স্যার, পারো নাই? আপনি যতটুকু পড়াইছেন স্যার, স্যার n equals to n naught e to the power minus lambda t, এই সূত্র প্রমাণ করে দেখেছো? জি স্যার। এগুলো বোঝা যায়। তারপরে সেখানে আমরা পড়েছিলাম অর্ধায়ু টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই তোমার ল্যামডা। ল্যামডা ক্ষয় ধ্রুবক। এই সূত্র আমরা দেখেছি। এত খুবই মামুলি বিষয়, বোঝা যায় না, খুব সহজ বিষয় না? জি স্যার, এগুলো পারি স্যার, এখান বুঝতে থেকে পারছি। আমরা আমরা যে সংজ্ঞা দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়েছিল। যে 1/20 সমান সমান আমাদের কি ছিল, 3.7 ইন্টু 10 কি ছিল, বেকেরেল, মনে আছে? আবার 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। আবার এখান থেকে তোমার ইসের ক্ষেত্রে তোমরা জানো কিনা যে রাদারফোর্ডের সাথে বেকেরেলের সম্পর্ক, এই বিষয়গুলো তোমাদের গতদিন আমি বলেছিলাম পড়ার জন্য, এগুলা ঠিক করবা। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা 3.7 ইন্টু 10 ডিকে পার সেকেন্ড এটা যদি আমরা লিখি অন 20, তাহলে তোমার এখান থেকে এইটার মানে হলো প্রতি সেকেন্ডে এতগুলো পরমাণু ভেঙে যাবে। এখান থেকে আমরা কি ল্যামডার একটা সংজ্ঞা দিয়েছিলাম না, এই যে ডিএন ডিটি ডিভাইডেড বাই এন, মনে আছে? জি স্যার। এখানে হয়তো একটা মাইনাসও ছিল, মাইনাস দিয়ে বোঝানো হয় ডিক্রিজ করবে। তার ল্যামডার সংজ্ঞাটা কি ছিল, ক্ষয় ধ্রুবকের সংজ্ঞাটা কি বলতে পারি? সংজ্ঞাটা কি ছিল? স্যার, একক সময়ের জন্য দেওয়া যায়, আর অথবা একটা পরমাণু ক্ষয়ের জন্য বলা যায়। একটা পরমাণু ক্ষয়ের যে মানে ক্ষয়ের হারের যে সম্ভাবনা, হার স্যার। ক্ষয়ের হারের যে সম্ভাবনা কোন জি স্যার। মৌলের ভিতরে, তোমার এইটা অক্ষত যদি একটা থাকে তাহলে একটা পরমাণু ক্ষয়ের হারের যে সম্ভাবনা তাকেই আমরা কি বলি, ক্ষয় ধ্রুবক। এই ক্ষয় ধ্রুবকের কি অন্য কোনো সংজ্ঞা সেট করা যায়?
হুম, ক্ষয় ধ্রুবকের আর কোনো সংজ্ঞা দেওয়া যায় কিনা? এখান থেকে এই কোন মৌল থেকে প্রতি সেকেন্ডে এই যে ডিকে পার সেকেন্ড, 1 সেকেন্ডে যদি তোমার 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু ভেঙে যায়, তাহলে এখান থেকে কি ল্যামডা এর কোনো সংজ্ঞা দেওয়া যায়? আচ্ছা, এটাও যদি আমরা হিসাবটা না বুঝি, যদি তুমি এরকমের একটা বিষয় যদি দেখো, এইখানে n = n0 e⁻ λt, তুমি যদি টি এর মানটা এই যে টি যদি তুমি মনে করো, সে এখানে টি যদি মনে করো যে 1/λ, যদি 1/λ ধরো, টি যদি তুমি 1/λ ধরো, তাহলে এই জায়গায় তোমার কি লেখা যায়? এখানে কি আমরা কিছু লিখতে পারি? লেখার কোনো কিছু সুযোগ আছে? এইখানে কি চলে আসে? এইখানে কি আসে স্যার তখন? n equal to n = কি আসে? স্যার not n0 inverse e⁻ কি? -1 আসে। -1। তাহলে n = n0 / e। e এর মান কত জানো তোমরা? 2.78 মানে তাই 2.78। এইটাকে ইনভার্স করো দেখি, উল্টাও দেখি। তাহলে n = দেখো দেখি এখানে কত আসে? কত আসে? স্যার এটা পাও নাই খুঁজে? 0.335 .36 36 এর পর কত? 78 তাহলে স্যার 37 3597 এরকমের আসে। এইখান থেকে খুব সুন্দরভাবে ওই ল্যামডার একটা সংজ্ঞা দাঁড় করানো যায়। এই যে সময় পরে, এটা তো একটা সময়, যে সময় পরে কোন তেজস্ক্রিয় মৌলের অক্ষত পরমাণুর সংখ্যা শুরুর পরমাণুর সংখ্যার 0.37 গুণ, মানে এত গুণ, মানে এটাকে বলা হয় 37%। তাহলে 37%, n = 37% অফ n0। তাহলে দেখো দেখি যে এই এনটা হইলো ওই টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা, আর এইটা হলো শুরুর পরমাণুর সংখ্যা। তাহলে যে সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা শুরুর পরমাণুর সংখ্যার 37% হয়, সেই সময়ের বিপরীত রাশিকে ক্ষয় ধ্রুবক বলে। খুব ভালো একটা সংজ্ঞা কিন্তু সেট করা। কথাটা বুঝো নাই, মনে হয় কথাটা বুঝো নাই রিফাত খান? জি স্যার এখানে কি আমরা টাইমটা ধরেছি না? টাইমটা আমরা আমরা এমনি একটা ধরেছি ইচ্ছা করে, যে t = 1/λ। এই t = 1/λ, t যদি 1/λ হয়, তাহলে আমরা যদি এই t এর জায়গায় মানটা বসাই, তখনই আমরা এই জিনিসটা পাই। তার মানে এই t সময় পরে এই n টা তো অবশ্যই অবশিষ্ট থাকে, বাকিগুলো ভেঙে যায়। অক্ষত পরমাণুর সংখ্যাটা হবে মূল যে পরমাণু ছিল তার 37%। 37%। তাহলে ভেঙে গেল কত পার্সেন্ট? ভেঙে গেল কত পার্সেন্ট? স্যার ওই 100% থেকে তাই 37% তুই বিয়োগ বিয়োগ করতে পারস না সেটা?
তাহলে কত হয়? 63%। 63% ভেঙে যায়। 63% ভেঙে যেতে সময় লাগে কত? তাও 80 সময় না? জি স্যার। অথবা মূল সময় যে পরমাণুটা ছিল তার 37% অবশিষ্ট থাকতে সময় লাগে, 30 সময়। তাও 80 সময়। তো তুমি যেভাবে সংজ্ঞা বল, তাহলে কোন একটা অক্ষত মৌলের 67% ভেঙে যেতে যে সময় দরকার সেই সময়ের বিপরীত রাশিকে ক্ষয় দ্রবক, অথবা যে সময় পরে কোন একটা মৌলের 37% অবশিষ্ট থাকে সেই সময়ের বিপরীত রাশিকে ক্ষয় দ্রবক বলে। কথা কি বুঝছো না বুঝো না? একটু দেখো তো চিন্তা করে। বিষয়টা কিন্তু এভাবে হিসাব করা গেলে সহজ হয়ে যায়। দেখছো, বুঝতে পারছো তো? এখানে তো তেমন না বোঝার কিছু নেই। আচ্ছা, এইটা একটু অন্যভাবে দেখো তো চিন্তা করে। আর অন্য কোনো ভাবে সংজ্ঞা দেওয়া যায় কিনা এই ল্যামডার? ডিএন বাই ডিটি কি? হার। আর এনটা কি? ওই যে মূল সূত্রে পেয়েছিলে না? ওই এন কি অক্ষত পরমাণুর সংখ্যা না? 30 সময় পর তাহলে অক্ষত এখানে পরমাণুর সংখ্যা। পরমাণু সংখ্যা। তাহলে অনুপাত দিয়ে সংজ্ঞা দিয়ে দেওয়া যায় না সরাসরি? তেজস্ক্রিয় ক্ষয়ের হার এবং ওই সময় উপস্থিত পরমাণুর সংখ্যার অনুপাতকে ক্ষয় দ্রবক বলে। এটাও অনেক জায়গায় কিন্তু দিয়ে দেয়, এভাবেও সংজ্ঞা দেয়। তাহলে তোমরা এই ক্ষয় দ্রবকের সংজ্ঞা তোমরা কিভাবে সেট করবা, এটা হইলো তোমাদের একটু আসলে বুদ্ধিদীপ্ত বিষয়। এখন আমরা এইখানে এইটা নিয়ে আসলাম, এইখানে একটা বিষয় আছে সামনে। আমরা এখন একটা গড় আয়ু পড়তে যাব। এই গড় আয়ুকে প্রকাশ করা হয় টাউ দিয়ে, এবং সেখানে গড় আয়ু সমান সমান 1/λ এই জিনিসটা প্রমাণ করা হয়েছে। এই গড় আয়ুর এইটা প্রমাণ করা হয়েছে। তার মানে এই টাউ হলো একটা টাইম, 1/λ ক্ষয় দ্রবকের বিপরীতে, সেখানে আমরা সময় ধরেছিলাম। এর মানে হইল গড় আয়ুর বিপরীত রাশিকেই ক্ষয় দ্রবক বলে। এইটা আসলে তখন যখন এইটা 1/λ ধরা হয় তখন এই যে টি সময়, এইটাকে তখন গড় আয়ু বলে। তাহলে সরাসরি ওইভাবেই সংজ্ঞাটা সেট করে দেওয়া যায় যে গড় আয়ুর বিপরীত রাশিকে ক্ষয় দ্রবক বলে। অথবা এইটা হলো সবচেয়ে স্মার্ট একটা সংজ্ঞা। এবং এই যে ডিজিট, এইটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা নাম্বার এই ইসের ক্ষেত্রে, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে 37%। আবার তোমরা, আমি এই জন্য এখানে একটা লিখছিলাম, এই যে 3.7 × 10⁻10 বেকেরেল। তুমি দেখো এই ডিজিট গুলোর সাথে কিন্তু মিল আছে, পড়ার সময় একটু মিল খুঁজে নেই, তাহলে তোমাদের মনে থাকতে এগুলা সহজ হবে। তাহলে আমরা তো এই বিষয়গুলো পড়েছি গতদিন, তোমাদেরকে একটু পড়তে বলেছি। আমরা এখন এখানে দেখব আসলে এই গড় আয়ুর হিস্ট্রি এইটা কিভাবে আসে। এইটা যদিও ওইভাবে প্রমাণ কোথাও করে নাই, আর প্রমাণটা আসলে একটু জটিল, বোঝাটাও একটু, মানে প্রমাণটা অত জটিলও না, প্রমাণটা তো গাণিতিক, কিন্তু বিষয়টা বোঝাটা একটু জটিল। তোমরা একটু বুঝে তোমরা একটু দেখো যে এটা কিভাবে প্রমাণটা করা যায়। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। তাহলে আমরা আগে গড় আয়ুর সংজ্ঞাটা বলি। আচ্ছা, মনে করো যে আমাদের কোনো একটা সমাজে 20 জন মানুষ আছে। আমরা আমাদের গড় আয়ু বলতে আমরা আসলে কি বুঝি? আমরা আমাদের গড় আয়ু বলতে
যদি আমরা 70 বছর বুঝি, এর মানে কি আমরা প্রত্যেকেই কি জাস্ট 70 বছর পরেই মারা যাব, এইটা বুঝি? না স্যার। যে আমরা 70 বছর বেঁচে থাকবো? কেউ হয়তো 110 বছর বেঁচে থাকবে, কেউ 35 বছর বেঁচে থাকবে, কেউ 32 বছর 6 মাস বেঁচে থাকবে, কেউ 37 বছর 2 মাস 12 দিন বেঁচে থাকবে। মানে এক একজনে এক এক রকম বেঁচে থাকবে। কেউ 88 বছর 9 মাস 13 দিন বেঁচে রইবে। কিন্তু সব আমরা যদি এই যার জীবনকাল যতটুকু, ওই সমাজের 20 জন মানুষের প্রত্যেকের জীবনকাল যদি আমরা যোগ করি, এরপরে যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? সেখানে গড়ায়ু। গড়ায়ুটা পাবো না? এখানেও কিন্তু তোমার একটা অ্যাটমের এই যে পরমাণু বের হয়ে যাচ্ছে, সবগুলোই কি একই সাথে বের হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে? কোনোটা তোমার অল্প সময়, যেমন ইউরেনিয়ামের যদি আমরা গড়ায়ুর কথা বলি, সেটা হলো প্রায় 450 কোটি বছর। তাহলে অর্ধেক পরিমাণ ভেঙে যেতে 450 কোটি বছর লাগে, এরপরও তো অর্ধেক থাকে। সেই অর্ধেকের যে পরমাণুগুলো, তারা তো 450 কোটি বেঁচে রইলই। মনে করো ওর ভিতরে যে পরমাণুর সংখ্যা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যা, তাহলে ওর অর্ধেক এত কোটি বছর পরে ভেঙে গেছে। তাহলে বাকি অর্ধেক কি রয়ে গেছে না? রয়ে গেছে কিনা? জি স্যার। তাই রয়ে গেলে ওই বাকি অর্ধেক কি এরপরে আবার পরবর্তী এত কোটি বছর পরে ভেঙে যাবে? পরবর্তী না। এত কোটি বছর পরে সেই অর্ধেকের আবার অর্ধেক ভেঙে যাবে। তাহলে দেখো, সকল পরমাণু কি একই সময় ভেঙে যায় বা একই সময় পর্যন্ত বেঁচে থাকে? যে আমাদের সমাজে না। 20 জন মানুষ আছে, ওই 20 জন মানুষই কি 50 বছর পরে 20 জনই কি অ্যাবলিশ হয়ে যাবে? না। তাহলে এখানে আমি গড়ায়ু যতই বলি না কেন, তুমি যদি দেখো যে ওই 20 জন মানুষের একজন মারা গেছে 30 বছর পরে, প্রথম একজন, তাহলে এই প্রথম একজন যদি 30 বছর পরে মারা যায়, তাহলে তুমি কি নিঃসন্দেহে বলতে পারো কিনা যে বাকি যে 19 জন, সেই 19 জন অলরেডি 30 বছর বেঁচে ছিল? এটা বলা যায় কিনা? জি স্যার। বুঝো না এই কথা? যে জাস্ট 30 বছর পরেই একজন মারা গেছে। 30 বছর আগে তো কেউ মারা যায় নাই, গেছে? না। জাস্ট 30 বছর পরে একজন মারা গেছে। তাহলে বাকি 19 জন কি করবে এখন? তারাও 30 মরে বছর যাবে? বেঁচে ছিল। ওই না। 30 বছর তো বেঁচে ছিল নিঃসন্দেহে, এটা আমরা বলতে পারি। এখন 30 বছর পরে তাদের অবস্থা কি হবে হয়তো সেইটা জানি না, কিন্তু অ্যাটলিস্ট এটুকু আমি জানি যে তারাও শুরু থেকে 30 বছর বেঁচেছে। এখন আমরা যেভাবে হোক, তারপরে 35 বছর বয়সে এসে আরেকজন মারা গেল, এই 19 জনের। তাহলে বাকি 18 জনের কথা আমরা কি বলতে পারি? যে তারা সর্বোচ্চ 30 বছর বেঁচে ছিল না 35 বছর বেঁচে ছিল? বাকি 18 জন 35, 30 কিন্তু আর ধরার কোনো রাস্তা নেই। বাকি 18 জন 35, আর একজন 30, আর একজন 35, এই হলো মোট 20 জন। এরপরে মনে করো আরেকজন 36 বছরে মারা গেছে, তাহলে তাহলে বাকি 17 জন বেঁচে রইলো কত বছর? 36 বছর। একজন 30, একজন 35, একজন 36, মোট 20 জন। এভাবে আমরা যদি গড়ায়ু বের করতে চাই, তাই প্রত্যেকের জীবনকাল যোগ করে মোট যে সংখ্যা, সেগুলো দিয়ে ভাগ করতে হয় না? এরকম 20 জনের যদি আমি গড়ায়ু বের করতে চাই, তাহলে 20 জনের প্রত্যেকেরই কত বছর করে বাঁচে প্রত্যেকে, সেই সময়টা বের করে, সেই সময়টা যোগ করে, মোট আয়ু যোগ করে ওই সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাই?
গড়ায়ু। গড়ায়ু। এখানে সংজ্ঞাটাও তাই বলেছে। তোমার একটা তেজস্ক্রিয় অ্যাটম মানে তেজস্ক্রিয় মৌলের পদার্থের সেখান থেকে যে পরমাণুগুলো বের হয়ে যায়, এক একটা পরমাণু ভেঙে ভেঙে গেল, বের হয়ে গেল, তাহলে অথবা একটা নিউক্লিয়াস বের হয়ে গেল, পরমাণু নিউক্লিয়াস বের হয়ে যাওয়া মানে তো একটা পরমাণু ভেঙে যাওয়া। তাহলে এরকম এক একটা পরমাণু যাওয়ার এক একটা সময় আছে। তাহলে এরকম যদি সকল পরমাণু তুমি এই ভেঙে যাওয়ার সময়টা বের করে ওই মোট সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে সেখানে কি পাবা? তার গড়ায়ু পাওয়া যাবে না? সেখানে তার গড়ায়ু পাওয়া যাবে কিনা? এই 20 জনের গড়ায়ু কিভাবে বের করছিলাম? প্রত্যেকের আয়ু বের করে তাদেরকে যোগ করে কি দিয়ে ভাগ করেছিলাম? এই নাম্বার অফ কোয়ান্টিটি, এই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছিলাম না? এই যে 20, যে তখন ওই 20 দিয়ে ভাগ করে দিলে তখন আমরা গড় আয়ু আমরা বলতে পারি প্রত্যেকে অত বছর বেঁচে থাকে। তাহলে ওখানেও একটা খণ্ড তুমি তেজস্ক্রিয় পদার্থের একটা টুকরা নিলা, তার ভিতরে কতগুলো পরমাণু আছে সেটা তুমি বের করলা, আর প্রত্যেকটা পরমাণুর জীবনকাল কত সেটা বের করে তুমি তাদেরকে যোগ করে তাহলে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলেই তুমি গড় আয়ু পাবে। এই সংজ্ঞাই তোমার বইয়ে দিয়েছে, পড়ে দেখো, একটু পড়ে দেখো সংজ্ঞা পেয়েছো? জি স্যার, এটাই। এইটাই কিন্তু ওখানে বলেছে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা পরমাণুর তোমার ইন্ডিভিজুয়াল জীবনকাল বের করে কি দিয়ে ভাগ করবো? আমি পরমাণুর জীবনকাল বের সংখ্যা। করব, সেই জীবনকাল সবগুলো পরমাণুর জীবনকাল যোগ করব, তারপরে যতগুলো পরমাণু ছিল সেই পরমাণু দিয়ে ভাগ করব। আমরা এখানে পার্সনের কথা বলেছি, প্রত্যেকটা পার্সনের জীবনকাল বের করব, সেই জীবনকালগুলো ইন্ডিভিজুয়াল যোগ করব, তারপর পার্সনের সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় পাবো। এটা তো তোমাদের গড়ের বেসিক থেকেই আসে, যে গড় আমরা কিভাবে নির্ণয় করি, সেখান থেকেই তোমার কিন্তু এই হিসাবগুলো চলে আসে। ডান, কথা বুঝলাম। এখন তুমি একটু প্রমাণের দিকে দেখো বিষয়টা। তাহলে তুমি এইখানে দেখো যে কোনো এক টুকরা তেজস্ক্রিয় মৌল, মনে করো সে শুরুটা নিচে হইল N0, এর ভিতরে টি সময় পরে তুমি বলো টি সময় পরে সে যে হইল তার ভিতরে আছে কি আছে? N। টি সময় পরে N আছে, বাকিরা ডান কি হয়ে গেছে? ডিকে হয়ে গেছে, ক্ষয় হয়েছে। ক্ষয় হয়ে গেছে। এর পরবর্তী যে টাইম ডিটি টাইমে ডিকে হয়েছে ডিএন, ডিটি টাইমে ডিএন সংখ্যক ডিকে হয়েছে। তোমরা অনেক সময় এই এন আর এই ডিএন, ডি এর সাথে যে এনটা, এই এনটা মনে করো এই এন এরই অংশ। নো, এটা কিন্তু এরপরে আমরা একটা ধরেছি, এর পরের একটা টাইম, এই ডিটিটা হইলো এর পরের টাইম, আর ডিএনটা হইলো ওই টাইমে ভেঙে গেছে। তাহলে এই ডিটিটা কি খুবই ক্ষুদ্র না? মনে করো এই টিটা হইলো 5 সেকেন্ড, এই টি, আর এই ডিটিটা হইলো এরপরে 0.002 সেকেন্ড। তাহলে এই যে ডিএন ভেঙে গেল, ডিএন সংখ্যক, এই ডিএন সংখ্যক ভেঙে গেছে কত সেকেন্ডে? কত সেকেন্ডে ভাঙছে? 0.002। 0.002 সেকেন্ড পর, মানে 2 সেকেন্ডের মধ্যে ভাঙছে হইলো ডিএন। এই ডিএন সংখ্যক দেন ভালো করে খেয়াল করো, এই ডিএন সংখ্যক কয়টা জানো? এই ডিএন সংখ্যকটা কত জানো? এটা কি স্পেসিফিক বলতে পারবা ডিএন সংখ্যাটা কত? না স্যার। বলতে পারবা না। 5টা 7টা 10টা 20টা যা হোক হতে পারে, মনে করো 7। এই ডিএন সে মনে করি, সে আমি ধরলাম, ধরি 7।
তাহলে এই 0.002 সেকেন্ডে ভেঙে গেছে 60টা। তাহলে তুমি কি বলতে পারো না এই যে এইটা খুবই ক্ষুদ্র সময়, তাহলে এই যে 60টা, এই 60টা অ্যাটলিস্ট এখানে এই 60টা 5 সেকেন্ড বেঁচে ছিল? এইটা কি বলা যায় না যায়? যায়। এইটা আমরা কেউ বুঝতে চাই না। আমি যদি হঠাৎ করে বলি যে এই 60টার জীবনকাল 5 সেকেন্ড প্রত্যেকটা, এইটা তোমরা কেউ মেনে নিতে চাও না। যে স্যার এই 60টার জীবনকাল 5 সেকেন্ড কেন ধরতে যাব? আমরা তো 60টার সাথে সম্পর্ক তো দ্বিতীয়। ওই যে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের সমাজে 20 জন মানুষ আছে, 32 বছর পরে একজন মারা গেল, তাহলে অবশিষ্ট রইল কতগুলা? ডিএন তো আছে, 19 জন তো আছে। ওই যে 20 জন মানুষ ছিল, তার ভিতরে মনে করো আক্কাস আলী আক্কা পাইল। আক্কাস আলী মারা গেল 32 বছর বয়সে। এরপরে তাদের ভিতরে আরো 19 জন ব্যক্তি আছে, 20 জন আছে, রাম শ্যাম যদু মধু রহিম করিম অনেক কিছু আছে। তাহলে আমি এখন বলতে পারি না যে এই যে রাম সে 32 বছর বেঁচে ছিল, জি স্যার। যদু 32 বছর বেঁচে ছিল, মধু 32 বছর বেঁচে ছিল, ওগুলো ইন্ডিভিজুয়াল বলা যায় না? বলা যায়। এখন তোমার হয়তো বা এখানে আবার 33 বছর বয়সে শ্যাম মারা গেছে 33 বছর বয়সে, কিন্তু সে তো 33 বছর বয়সে মারা গেছে, কিন্তু আমি বলতে পারি না শ্যাম 32 বছর বেঁচে ছিল। এখানে কি ভুল আছে? শ্যাম তো 32 কেন, আমি তো ইচ্ছে করলে বলতে পারি শ্যাম 33 বছরও বেঁচে ছিল, এটাও তো ভুল নেই। 32 বছর বেঁচে ছিল তার মানে যে সে 33 বছর বাঁচে নাই সেটা না, যে সর্বনিম্ন 32 বছর বেঁচে ছিল অ্যাটলিস্ট। তাহলে এখানে এই ডিএন সংখ্যক ভেঙে গেছে ডিটি সময় পরে, ওটা পরের কথা, কিন্তু তারা তো অলরেডি 5 সেকেন্ড বেঁচে ছিল না, ছিল না? এই ডিএন তো 5 সেকেন্ড বেঁচে ছিল, তাই ডিএন এর সংখ্যাটা আমি জানি না, তাহলে প্রত্যেকেই 5 সেকেন্ড বেঁচে ছিল। তাহলে যদি 60টা হয়, তাহলে প্রত্যেকে 5 সেকেন্ড বেঁচে থাকলে তাদের মোট আয়ু কত? 5 সেকেন্ড যোগ 5 সেকেন্ড যোগ 5 সেকেন্ড যোগ 5 সেকেন্ড, 1 2 3 4 5 6 7, এই 7 জনার, কারণ ডিএন আমি 7 ধরেছি, তাহলে 7 জনই 5 সেকেন্ড বেঁচে ছিল, তাহলে 7 জনের মোট আয়ু কি? এটা না? জি স্যার। বুঝি নাই? তাহলে কিভাবে বের করলাম? 5 × 7, এইভাবে না? তাহলে আমি যদি এখানে বলি যে এই টি সময় পরে খুবই ক্ষুদ্র ডিটি সময় ডিএন সংখ্যক ভেঙে যায়, তাহলে ডিএন সংখ্যক পরমাণু যারা ভেঙে গেছে তাদের প্রত্যেকের গড় আয়ু ছিল, প্রত্যেকের জীবনকাল ছিল 30 সেকেন্ড। আমি বললে কি ভুল করব না করব না? আমার কি ভুল হচ্ছে তাতে? প্রত্যেকের জীবনকাল ছিল 30 সেকেন্ড, এটা কি বলতে পারবো না পারবো না? পারবো। এটা কিন্তু বলতে পারবো। ওইখানে তুমি আর ট্রান করে যাবা না যে তোমার ডিএন সে তো ডিটির সাথে না, সে অলরেডি তার পিছনের যে টাইমটাই চলে এসেছে, টি সময় পরে এন সংখ্যক অবশিষ্ট ছিল, তাহলে ডিএন যাদের প্রত্যেকেরই জীবনকাল 30 সেকেন্ড করেছে, তাহলে ডিএন এর তোমার গড় আয়ু ছিল 30 সেকেন্ড। ডিএন এর খেয়াল করো, প্রত্যেকের 30 সেকেন্ড ছিল। তাহলে এই ডিএন সংখ্যক পরমাণুর মোট আয়ু কত হবে? মোট আয়ু কত হবে? প্রত্যেকের আয়ু ছিল টি, ওই যে 7 জন, প্রত্যেকের জীবনকাল ছিল 5 সেকেন্ড, তাই 7 জনের মোট জীবনকাল কত ছিল?
ওই 7 জনার 5 7 বার যোগ, তার মানে 5 7 35, 5 7 সাথে গুণ, তার মানে টি ডিএন, এই জিনিসটা গুণ করা যায়। এইখানে ক্লিয়ার কিনা? আমরা মনে হয় ক্লিয়ার না, এইখানে ঝামেলা না? আমরা কি এই কথা বুঝতে পারছি না পারি নাই? জি স্যার বুঝছি। এখন তুমি যদি এই অবস্থায় অর্ধায়ু বের করো, অতএব অর্ধায়ু কি হবে? সরি, অর্ধায়ু না, সরি, গড় আয়ু। আমি যদি গড় আয়ু বের করি, অতএব গড় আয়ু সমান সমান কি হবে? এই যে টি সময় পরে ওরা যে এতগুলা বেঁচে ছিল এই ডিএন, সে মনে করো তাহলে এইখানে আদি পরমাণুর সংখ্যা কত ছিল? তার ভিতরে মোট পরমাণুর সংখ্যা ছিল কত? এন এন ছিল না এন N নট naught। ছিল? কি মনে হয়? একটু ভালো করে চিন্তা করে দেখো দেখি। প্রথম থেকে তো এন কি অবস্থা আর ছিল ওই স্যার? যে নট সংজ্ঞায় কি বলেছিল? প্রথম কোশ্চেন পর হয় স্যার এন। সংজ্ঞায় কি বলেছিল? কি দিয়ে ভাগ করতে হবে সংজ্ঞায়? স্যার প্রারম্ভিক পরমাণুর সংখ্যা যেটা। ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। শুরুতে যেটা আমাদের অক্ষত তার ভিতরে ছিল, তাহলে সেই অক্ষত ছিল সেই সংখ্যাটা কত? আমাদের এন নট ছিল। কারণ এখন আমি আসলে, আচ্ছা, সে মনে করো, অনেকে মনে করতে পারো যে এই সময় অক্ষত তো ছিল এন, এন দিয়ে ভাগ করব। ওকে, ঠিক আছে, সে ঠিক আছে। এখন আমি যে এইটা বের করলাম, আচ্ছা, এই যে জীবনকাল যেটা বের করলাম টি ডিএন, আমি তো শুধু এখানে এখানে কি এই ডিএন সংখ্যা কি অবশিষ্ট ছিল? টি সময় পরে এন ছিল, ভালো কথা। এই এন এর ডিএন সংখ্যক ভেঙে গেছে, তাদের আমি হিসাবটা করছি। আরো কি অক্ষত পরমাণু আছে না? আরো আছে কিনা এর মধ্যে? আমি শুধু কতগুলো পরমাণুর মোট আয়ু বের করছি? স্যার ডিএন সংখ্যা। ডিএন সংখ্যক। কিন্তু আমার কি ডিএন সংখ্যকের বের করার কথা? আমার কার বের করার কথা? না স্যার, সকল যত আয়ু আছে, শুরু সব থেকে পরমাণু। একদম শেষ পর্যন্ত যত পরমাণু আছে, সবাই মোট আয়ু বের করার কথা না? সবাই মোট আয়ু বের করার কথা কিনা? একদম শুরু থেকে শেষ পর্যন্ত। জি স্যার। তাহলে শুরুতে ছিল এন নট, আর একদম ক্ষয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন আর অবশিষ্ট থাকবে কত? থাকবে কিছু? সব জিরো শেষ হয়ে গেল, জিরো। তাহলে এই সময়ের ভিতরে যত পরমাণু আছে মোট আয়ুকাল বের করতে চাই আমি, তো সকলের যদি এখন এই মোট আয়ুকালটা বের করতে চাই, তাহলে খুবই ক্ষুদ্র সংখ্যকের আয়ুকাল আমি বের করে দিছি। তাহলে আমাদের ফিজিক্সের টেকনিকটা কি ছিল মনে আছে? মোট আয়ুকাল বের করতে গেলে আমরা কি করে দিই? তখন তাকে ইন্টিগ্রেশন করে দিই। অতএব সকল পরমাণুর মোট আয়ু কাল, মোট আয়ু লিখলো, মোট আয়ু কত? এই যে ইন্টিগ্রেশন টি ডিএন, এইটা। এখন দেখো তুমি মোট আয়ু পেয়ে গেছো, এখন তোমার কিন্তু সংখ্যা ধরতে আর সমস্যা হবে না, স্যার এখন তো সংখ্যা এন নটই হবে। এন নট হয়ে যাবে। হ্যাঁ, তখন তুমি যেটা বলছিলে ওইটাই ঠিক ছিল, যে এন হইতো তখন, ডিএন যখন চিন্তা করতাম তখন আর এন নট। এখন স্পষ্ট ভাবে বোঝা যায় এখন কোনটা হবে। তাহলে সকল পরমাণুর মোট আয়ু এত, অতএব সকল পরমাণুর গড় আয়ু
সকল পরমাণুর তো গড় আয়ু হয় না, হয়? গড় আয়ুর ক্ষেত্রে তাহলে কি লিখতে হয়? অতএব একটি পরমাণুর গড় আয়ু, সেটা কি হবে? কি দিয়ে ভাগ করে দিব? এই যে স্যার মোট, তেজস্ক্রিয় পদার্থের বললে ভালো হয়। বলো, এটা তো তেজস্ক্রিয় পদার্থ নিয়েই আমরা কাজ করতেছি, তাহলে এখানে আমরা ভাগ করব কি দিয়ে? তাকে এন নট। এন নট দিয়ে। আর এইখানে একটা তুমি দেখো, এই যে সে রান করতেছে, এই যে ইন্টিগ্রেশনের যে লিমিট, সেটা কোথা থেকে কোথায় যে নিঃশেষ হচ্ছে? শুরুতে কত ছিল? এন নট, আর একদম শেষে কত হয়ে গেছে? লাস্টে যে 0। 0 হয়ে গেছে, একদম সংখ্যাটা 0 হয়ে গেছে। এন নট ইকুয়ালস টু 0, আর শুরুতে এন নট ইকুয়ালস টু এন নট। তাহলে এই যে আমি মোট আয়ুটা বের করছি এন নট থেকে 0 এই সংখ্যার মধ্যে, এবং এই মোট আদি সংখ্যা দিয়ে ভাগ করে দিছি, তাহলে এখানে তোমার লিমিট কিন্তু অবশ্যই এন নট থেকে 0। এই হইল গড় আয়ু। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা? এই লাইন পর্যন্ত বুঝলে সব শেষ, তাহলেই তোমার হিসাব ক্লিয়ার। এখন আমি ম্যাথমেটিক্স করব, এখন পর্যন্ত ফিজিক্স আমার শেষ। আমরা এ পর্যন্ত কিছু মিছু বুঝছি না, বুঝি নাই? জি স্যার বুঝছি। তাহলে তুমি এই যে আমরা এখানে গড় আয়ু পেলাম, গড় আয়ু একটা বিখ্যাত জিনিস আমরা পেলাম, গড় আয়ু সমান সমান, এটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টাউ ইকুয়ালস টু আমরা এখানে পেলাম ইন্টিগ্রেশন এন নট 0 টি ডিএন ডিভাইডেড বাই এন নট। একটা সিস্টেমে ফালাইয়া আমরা যে কোনো ভাবে হোক নিয়ে এসেছি, তাছাড়া আর আমার হাতে কোনো সুযোগ ছিল না, এই সিস্টেমেই আমাদের আনতে হয়। এখন আমাদের কিছু কাজবাজ আছে, সেটা হলো আমরা কি জানি এই যে ডিএন কে আমি সরাবো। এখন তুমি দেখো গাণিতিকে যে n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আমরা জানি না? জানি না? যদি জানি। ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে, ডিটি ইকুয়ালস টু ডি ডিটি অফ n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে তোমার এখানে কি হবে? ডিএন ডিটি, আর এইখানে কি হয়ে যাবে? এখানে এন নট তো কনস্ট্যান্ট, মাইনাস ল্যামডা টি, এই টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার এমএক্স কি হয় তোমরা এগুলো জানো না? এগুলো তো এখন মামুলি বিষয়। তাহলে মাইনাস ল্যামডাটা কি পিছনে চলে আসবে না? এখানে একটা মাইনাস আসবে, ল্যামডা আসবে, আর এখানে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটা আসে না হিসাব? এই ডিফারেন্সিয়েশন কি বুঝছি সবাই না ঝামেলা আছে? জি স্যার। তাহলে এখান থেকে আমরা এই যে ডিএন ইকুয়ালস টু কত বের করতে পারি? এই টিটাকে ওপাশে নিতে পারি, তাহলে এই মাইনাস এন নট ল্যামডা, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আর ডিটি। তাহলে এই যে দেখো ডিএন এর মান কি বের হয়েছে, এই ডিএন এর মানটা এখানে বসাবো। এইখানে মাইনাসটা মূলত তোমাদের কি নির্দেশ করে? আসলে এই যে সূত্রে আমরা মাইনাস গুলো পেয়েছিলাম, সেগুলো কি নির্দেশ করতো? সেটা ক্ষয়ের জন্য। কমে যাচ্ছে সেইটা। তা আমরা শুধু ক্ষয় হইতেছে ডিএন এর স্যার। মানটা বসাবো, এই চিহ্ন আমাদের আর বসানোর দরকার নেই। অতএব তুমি এখান থেকে ইচ্ছে করলে এরকমও নিয়ে নিতে পারো, মডুলাস অফ ডিএন ইকুয়ালস টু এন নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, এই জিনিসটা। তাহলে আমরা চিহ্নটা সরাই নিলাম, শুধু মানটা এখন ওখানে বসাই দিই। তাহলে মান যদি এখানে বসাই দিই তাহলে তোমাদের কি হবে দেখো দেখি, যে টাউ ইকুয়ালস টু, আয়া মুছে ফেললাম, একটু আগে কি পেয়েছিলাম মনে আছে কারো? এই যে টি ডিএন এর পরিবর্তে সম্ভবত পেয়েছিলাম এন নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর কিছু পেয়েছিলাম নাকি? না, এইটা পেয়েছিলাম না? না আরো কিছু? এই যে এন নট। আমরা কি বুঝতে পেরেছি না পারি নাই? কি আর বুঝবো, এখানে মান বসাই দিছি। এই এন নট বাহিরে বের করা যায় না, এন নট তো কনস্ট্যান্ট, আর এই এন নট থাকে, শেষ না? তাহলে টাউ ইকুয়ালস টু কি আসবে এখানে? এখানে আসবে হলো, ও এইখানে একটা জিনিস দেখো,
এই যে ডিএন এর সংখ্যাটা এখানে কি আমাদের কি ছিল, ডিএনটাকে আমি সরাইছি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খেয়াল করে দেখো। আমি ডিএন সমান সমান সরাইছি, এখানে ছিল এন নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন তুমি দেখো এখানে যখনই আমি ডিএন সরিয়ে দিছি, এখানে লিমিট ছিল, যেহেতু অপারেটর ডিএন এর সংখ্যা, আমি এখান থেকে এইখানে আমার ডিটি চলে এসেছিল, ডিএনএ একটা, এখানে একটা ডিটি ছিল, তাহলে আমার এখানে এখন চলকটা কিসে চলে গেছে, সময়ে না? তাহলে জি স্যার, এইখানে লিমিট লিমিটও চেঞ্জ হইবে। চেঞ্জ করে টি- ফেলতে হবে। এখন যখন তুমি দেখো ইন নট, তাহলে শুরুতে এন নটটা কখন, শুরু থেকে এন ইকুয়ালস টু টি ইন ইকুয়ালস টু নট 0, কখন হয়, টি যখন সমান টি 0। ইকুয়ালস টু কত হবে, 0। কারণ একদম শুরুতে অক্ষত যেটা বলবা সেটা শুরুরটাই, যা আছে তাই। সময় যখন অতিবাহিত হয় আস্তে আস্তে, এই যে এন ইকুয়ালস টু 0 হয় কখন, স্যার টি ইকুয়ালস টু ইনফিনিটি। যখন টাইমটা একদম গড়িয়ে গড়িয়ে, তোমরা পিছনে পড়েছো না, কোনো কিছু ভাঙতে তেজস্ক্রিয় মৌলের কি পরিমাণ সময় লাগে শূন্য হয়ে অসীম যেতে, সময় লাগে। ইনফিনিটি সময় লাগে, অসীম সময় লাগে, তখন টি ইকুয়ালস টু কত, ইনফিনিটি। যখনই আমি ডিএম থেকে ডিটি তে নিয়ে এসেছি, তখন আমার লিমিট আর এন নট 0 থাকবে না। কোথায় চলে যাবে, এইটা চলে যাবে 0 থেকে ইনফিনিটি Infinity। টাচ করে। এই জিনিসটা আমরা যেন বুঝতে পারি। এইটা কিন্তু আমাদের এই রকমের লিমিট তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হয়, এগুলো মারাত্মক বিষয়, যে কোথায় চলক আছে, কোথায় কিভাবে লিমিটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে 0 টু ইনফিনিটি চলে আসলো, আমাদের এই হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেল। এন নট কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, আর এখানে 0 টু ইনফিনিটি। এই আমাদের একটা সাইজ চলে আসছে এখানে। এখন এই ল্যামডা তো কনস্ট্যান্ট, তুমি ল্যামডাকে পিছনে টানো, এই টাউ ইকুয়ালস টু ল্যামডাকে পিছনে নিয়ে আসো, আর এটা হলো তোমার 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর এখানে হইলো ডিটি। এই যে আচ্ছা, এখানে কি আমরা কিছু একটা ফালাই দিছি নাকি, এই টি কই, এই টি আছে, এখানে টি আছে একটা, এই টি আছে। তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আর ডিটি, টি কিন্তু কনস্ট্যান্ট না, কারণ এখানে অপারেটর ডিটি, তাহলে সময়টা এখানে ভেরিয়েবল, তাকে এখানে রাখতে হবে। তাহলে এ পর্যন্ত আমরা লিখতে পেরেছি কিনা, সমস্যা আছে কিনা? এ পর্যন্ত যদি আমরা লিখতে পারি, তাহলে এখন তোমাদের কি হবে এখানে, তাহলে টাউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই যে ল্যামডা ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, আর এখানে হইলো টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। ওই লাইনটাই আমি জাস্ট উপরে উঠে রিপিট করলাম, এটাই। এখন তুমি দেখো এইখানে তোমরা এই ইন্টিগ্রেশন গুলো করছো, ইউভি এর ইন্টিগ্রেশন, মানে দুইটা চলকের গুণ আকারে যদি থাকে, কারণ এটাকেও ডিফারেন্সিয়েশন করা যায়, এটাকেও করা যায়, এটাকেও ইন্টিগ্রেশন করা যায়, এটাকেও ইন্টিগ্রেশন করা যায়, কারণ যেহেতু টাইম হইলো এখানে ভেরিয়েবল। তাহলে ইউভি এর যে এই ধরনের যে ইন্টিগ্রেশন তোমরা কিভাবে করেছো, আমরা যদি খুব সহজে আসি, যেমন আমরা ধরি, এই যে ধরি আমরা ভিতরের অংশটা যদি নিয়ে আসি, যে আই সমান সমান টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, শুধু ইন্টিগ্রেশন, ওই লিমিট টিমিট পর, এগুলো তো তোমরা এভাবেই ধরে কাজ করেছো। তখন তোমরা কি করেছো তোমাদের মনে আছে, যে ইউভি এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি করেছিলাম, ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ডি ডিটি অফ ইউ টি, তার মানে টি এখানে চলে আসতেছে, তাহলে ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, আর ভি এর ইন্টিগ্রেশন তো আসি,
ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ও এইখানে একটু ভুল করছি, এখানে তাহলে অপারেটরটা রাখতে হবে ডিটি, ল্যামডা টি ডিটি। আর কি হবে এখানে এরপরে টোটালটার আবার ইন্টিগ্রেশন, টোটালটা ইন্টিগ্রেশন হবে। তাই টোটালটার ইন্টিগ্রেশন কি হয় এইখানে, এখানে টোটালটার ইন্টিগ্রেশন বলতে কি এই এই যে টোটাল টার্মটা, তাহলে এই টোটাল টার্মের ইন্টিগ্রেশন, তাই টোটাল টার্মটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে আটকাইতে পারি। এই টোটাল টার্মের যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে এখানে একটা অপারেটর এটা ছিল না, এইরকম ছিল কিনা আমার কিন্তু এক্সাক্ট হিসাব মনে নাই, জি স্যার তোমাদের এরকমই মনে স্যার পড়ে এরকম কিনা, না কোনো জায়গায় আমি ভুল লিখেছি? ভুল লিখলে তোমরা এখন বলতে পারবা, কারণ এগুলো তোমরা প্রচুর পড়তেছো এখন। না স্যার ঠিক ঠিক আছে কারো এটাই। এইটাই ঠিক আছে তো? ওকে, জি স্যার। তাহলে এটা যদি ঠিক থাকে তাহলে তুমি এখন যদি পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করে ফেলো তাহলে কিন্তু তোমার হিসাব ক্লিয়ার হয়ে যায়। এই টি কিন্তু এর সাথে শুধু, তাহলে টি এখানে যদি ইন্টিগ্রেশন করো এইটার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস এই 1 বাই ল্যামডা চলে আসে না, আর ই টু দি পাওয়ার টি ল্যামডা টি, ই টু দি পাওয়ার ল্যামডা টি এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা তো ডিফারেন্সিয়েশন বলে ফেললাম। আরে বাবা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এটা কি হয়, স্যার এটা তো ই টু দি পাওয়ার mx বাই mx ডিভাইডেড বাই হবে না, জি তাহলে স্যার ল্যামডা তো তুমি ডিভাইডেড ওইভাবে বাই বলতে পারো ল্যামডা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হবে না তো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই ল্যামডা, সরি ডিভাইডেড বাই ল্যামডা, এইটা হবে না এখানে ইন্টিগ্রেশন করলে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, কি এইটা হয় না? আমরা এইটার জি স্যার ইন্টিগ্রেশন তাই ঠিক মতো লিখছি কিনা, আর টি তো এখানে আছেই গুণাকারে, হয়েছে না হয় নাই, বুঝি নাই, এগুলো তো সূত্র। তাহলে এখান থেকে যদি এইটা হয় তারপরে এখানে কি থাকবে, এখানে বলো এইখানে কি হবে, ভিতরের টাগে করো এইটা, এইটা এইটা আর এই ডিটি ডিটি করলে এটা তো অন হয়ে যাচ্ছে, মানে ডি ডিটি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন অন হয়ে যাচ্ছে ও বাদ, তাহলে এখানে থাকতেছে তোমার মাইনাস, আর এইখানে এইখানে কি আসতেছে, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, এইটুকের ইন্টিগ্রেশন আর হোল ইন্টিগ্রেশন তো করেই রয়েছে, মূল ইন্টিগ্রেশন এই ডিটি। স্যার अगेन টি দেন কোন জায়গায় টি দেই নাই, ল্যামডা টি ই টু দি বুঝি নাই, পাওয়ার এইখানে ল্যামডা টি। ল্যামডা টি। আর কোনো ঝামেলা আছে, ঠিক আছে তো বাকিটা বুঝছি তো নাকি? জি স্যার তাহলে এখন তুমি এখানে একটু আসো, যে এইখানে মাইনাস ল্যামডা আছে, এইটাকে আগে সিম্পলিফাই করি তারপরে দেখা যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা মাইনাস, এইখান থেকে তুমি এখন একটা জিনিস চিন্তা করো যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে, এখান থেকে একটা 1 বাই ল্যামডা নিচে চলে আসবে এবং সেটা হবে মাইনাস 1 বাই ল্যামডা, তাহলে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা ল্যামডা স্কয়ার হয়ে যাবে, এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার হয় ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, কি এইটুক পাওয়া যায় না, না অন্য কিছু, বুঝছি কিনা? জি স্যার আচ্ছা, যদি এখানে বুঝে থাকি তাহলে এখন তুমি দেখো এখান থেকে কি ল্যামডা কি একটা কমন যায়, ল্যামডা কি কমন যায়, এখানে একটা কমন যায়, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাই ল্যামডা কমন যায় আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বাই ল্যামডা কমন যায়, তা কমন নিলে এখানে আমাদের হয় কি, আসলে আমাদের কমন নিলে এখানে কি পাওয়া যায়, বাকিরা কি বুঝতেছো তো কথা, হিসাব কি বুঝতেছো এখানে না বুঝো না?
আচ্ছা, এখন যদি আমরা এখানে কমন যে নিব, কমন এইটা পাইছি কিসের মান? আই এর মান। আচ্ছা, এখানে একটা ল্যামডা আছে না, একটা ল্যামডা কমন নিয়ে রাখি। এই আই ইকুয়ালস টু এইটা ধরেছি, তাহলে এই আই ইকুয়ালস টু এইটার পরিবর্তে আমরা এইটা পেয়েছি, কিন্তু এখানে কি আমাদের লিমিটটা রয়ে গেছিল না? লিমিট আমরা কি ব্যবহার করেছি এখানে? না স্যার, লিমিট দেই নেই। দেই নাই। এখন যদি আমরা টাউ এর হিসাবটা লিখি, অতএব টাউ ইকুয়ালস টু ল্যামডা, আর এইখান থেকে একটা ল্যামডা কমন নিই এবং মাইনাস ল্যামডা যদি কমন নিই, তাহলে কি থাকবে এখান থেকে? 1 বাই মাইনাস ল্যামডা। তাহলে এখানে তখন আমাদের মূলত ইন্টিগ্রেশন তো করা হয়ে গেছে, জাস্ট কি দেওয়া হয় নাই, আমরা এখানে দেই নেই, লিমিট। লিমিটটা দেই নাই। তাহলে এখান থেকে মাইনাস ল্যামডা কমন গেলে এখানে থাকে কি টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এখান থেকেও যদি এই যে মাইনাসটা তো চলে গেল, তাহলে ভিতরের এই জায়গাটা কি হয়ে যাবে তখন? প্লাস। প্লাস। এখানে চিহ্নে কোনো ঝামেলা বাজে নাই তো? কোনো ঝামেলা ঠামেলা হয়েছে নাকি কোনো জায়গায় চিহ্নে? সব ঠিক আছে তো? দেখো তো একটু ভালো করে। আচ্ছা, দাও প্লাস ই টু দি পাওয়ার কত? মাইনাস ল্যামডা টি। আর এখানে কি থাকবে? একটা ল্যামডা থাকবে না? আর টোটালটার উপরে তো আমি লিমিটটা আগে দিছিলাম না, তাহলে এটা হলো 0 থেকে ইনফিনিটি, এই লিমিট দিয়ে দেব। কি এখন এই টাউ ইকুয়ালস টু এই টার্মটা লেখা যায় না, এটাকে আমরা সিম্পলিফাই করে এইখানে এইটা আর এইটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি? এখন থাকে কি এখানে? এখন ভিতরে আসো, তাহলে টাউ ইকুয়ালস টু এখানে একটা মাইনাস থাকে, তাহলে এইটা যদি আমরা হিসাব করি এখন, এই যে মাইনাস এই যে টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্লাস এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই ল্যামডা, এই টার্মটা এখানে থাকে, এই 0 এই ইনফিনিটি। এইটাকে কি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না? এইটাকে কি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না পারি না? এইটাকে আমরা এই লিমিটটাকে এইটার উপরেও আমরা একবার ব্যবহার করি, এই যে মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই থার্ড ব্র্যাকেট দিয়ে এই 0 ইনফিনিটি, এই হলো প্লাসে মাইনাসে আবার এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই ল্যামডা, এখানেও আমরা ব্যবহার করতে পারি এই যে ব্র্যাকেট দিয়ে 0 টু ইনফিনিটি। এইটাকে এইভাবে লেখা যায় কিনা? তাতে কি ভুল হয়? তোমাদের না, আইডিয়া আছে কিনা? ভুল নেই। এখন যদি তুমি লিমিট বসাও, এখন একটু ছোট হয়েছে, এখন মনে হয় লিমিট বসাইলে বোঝা যায় ভালো। আবার ইচ্ছে করলে তুমি এখান থেকে সরাইয়াও দিতে পারো, এই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটিকে অন বাই আকারে লিখতে পারো। এখন তুমি যদি এখানে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট বসবে কোন কোন জায়গায়? ইনফিনিটি বসবে এই টি এর জায়গাগুলোতে। তাহলে ইনফিনিটি বসলে এখানে আলটিমেটলি কি হয়ে যাবে? এইখানে কি হয়ে যাবে তো বলতে পারো? এইখানেও তো ইনফিনিটি হবে। তাহলে এইখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা, এইটা আর একটু সুবিধা হয় যদি আমি এইভাবে লিখি, এই যে মাইনাস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, এইটা লিখলে মনে হয় একটু হিসাব করতে সুবিধা হবে, যে 1 ডিভাইডেড বাই ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি, এই 0 টু ইনফিনিটি। এখন তুমি এখানে বসাই দেখো দেখি, এই যে 0 বসাবা, টি এর জায়গায় যদি 0 বসাও আর এখানেও 0 বসাও, তাহলে এখানে 0 বসাইলে তোমার এখানে 0 আসবে, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে 0 কে অন দিয়ে ভাগ করলে এখানে 0ই আসবে।
প্রথমত। এরপরে এই মাইনাস আর এখানে আছে মাইনাস, প্লাস হয়ে যাবে। এই ইনফিনিটি যদি এখানে বসাও, এখন কি হয় তোমরা একটু বলতে পারো কেউ মাথা খাটাইয়া? যে এখানে টি এর জায়গায় ইনফিনিটি বসাইলে ইনফিনিটি হয়ে গেল। আবার ই টু দি পাওয়ার মাই ল্যামডা টি, এই টি এর জায়গায় ইনফিনিটি বসবে, তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি? এইখানে কি স্যার হবে নিচে? এটাও জিরো হয় মানে? কেন জিরো হবে? কারণ ই টু দি পাওয়ার তুমি যদি এই ল্যামডাকে ইনফিনিটি দিয়ে গুণ করো তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি হয় সে মানটাও কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায় আলটিমেটলি। তাহলে এখানে ইনফিনিটি হয়ে যায় আর উপরেও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি। তোমরা মনে করতে পারো কি এটা কাটাকাটি করে অন হবে না, তোমরা এইটা জানো যে ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে রেজাল্ট শূন্য হয়ে যায়। তাহলে জি এই স্যার। কোনো কিছু, এই ইনফিনিটিও একটা কোনো কিছু, আলটিমেটলি এইখানে রেজাল্টটাও জিরো হয়ে যায়। মনে হয় তোমরা বুঝো নাই ঘটনা। এটা একটু গাণিতিক হিসাব, কিন্তু তুমি এখানে কি এখানে কিন্তু আমি কোনো ফিজিক্স করতেছি না, এত সব ম্যাথ করতেছি, এটা তোমার ম্যাথের হিসাব সব। তোমরা কি হিসাব বুঝছো এখানে কিছুটা? ক্লিয়ার না? তুমি এখানে জাস্ট লিমিট বসাবা। লিমিটটা কিভাবে বসাইতে হয়, নিয়ম কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট না? আমি এখানে লোয়ার লিমিটটা আগে বসাই, তুমি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও। তুমি দেখো দেখি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই এই আপার লিমিট যে বসবে ইনফিনিটি, কার জায়গায় বসবে? কোন জায়গাটায় আসলে তোমরা লিমিটটা মানটা বসাও? যেখানে চলক সেখানে না? তাহলে এর ভিতরে চলক কে? এই রাশির ভিতরে বলতে পারো কে চলক? টি। টি হলো চলক। টি যদি চলক হয় টি এর জায়গায় তোমার এই ইনফিনিটি বসবে। তাহলে প্রথম টি এর জায়গায় যদি ইনফিনিটি বসাও, এইখানে ইনফিনিটি ডিভাইডেড বাই এই ই টু দি পাওয়ার কত হয়? ল্যামডা ইনটু ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর পাওয়ার ইনফিনিটি থাকলে সেটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে ইনফিনিটি দিয়ে ইনফিনিটিকে ভাগ করতেছো, আলটিমেটলি অন না। ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তার রেজাল্ট শূন্য, তাহলে ইনফিনিটি যদি এখানে বসাই তাহলে সেটা জিরো হয়। এরপরে মাইনাস, আর এখানে আছে মাইনাস, এইটা প্লাস হয়ে যাবে। যদি জিরো বসাই এখানে তাহলে কত আসবে? জিরো ডিভাইডেড বাই সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু 1, জিরো ডিভাইডেড বাই 1, এটাও জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি স্যার এই পার্ট কিছু থাকে? বলো। স্যার ইনফিনিটি ইনফিনিটি অনির্ণীয় আকার না এটা? এটা কি অনির্ণেয়? জি স্যার। 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি। না, 0/0 তোমার অনির্ণেয়, কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণেয় এটা পেয়েছো তুমি কোন জায়গায়? না তুমি তোমার একটা ভিতরের ধারণা থেকে তুমি বলছো? স্যার মনে হয় পড়ছিলাম এটা ফার্স্ট ইয়ারে। স্যার ইনফিনিটি বাই ইনফিনিটি তো স্যার জিরো হয়। ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি অনির্ণেয়, এটা ফার্স্ট ইয়ারে তুমি কোন জায়গায় পড়েছিলা? তোমার কি রকম মনে হয়? লিমিটে একটু মনে হয় হিন্ট দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, মনে হয় লিমিটের ভিতর স্যার না, মনে হয়। তুমি এটুক জানো যে ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে জিরো হয়, এটা কি তুমি জানো? জি স্যার। তাহলে তুমি ইনফিনিটি দিয়ে এখানে ভাগ করতেছো, তোমার আর কিছু চিন্তা করা লাগবে না। যে কোনো কিছুকে তুমি ভাগ করলে তার রেজাল্ট জিরো হয়ে যাবে। তাই আমরা ওই লজিক থেকেই আমরা এখানে আমরা ওই জিরোর হিসাব করে ফেলতে পারি। এইখানে কি আসবে তোমার? মাইনাস। এখন এইখানে আবার এই যে ল্যামডা নিয়ে যদি ঝামেলা, ল্যামডা বের করে দাও, 1/λ। এখন ভিতরে এই যে টি এর জায়গায় এখানে কি বসবে? একবার আপার লিমিট বসবে, তাহলে কি আসবে? 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার কি আসবে? আপার লিমিট যদি বসাও টি এর জায়গায়, ইনফিনিটি যদি বসাও তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? এখানে ইনফিনিটি হয়ে যাবে। তাই ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে রেজাল্ট কি হবে? জিরো। এইখানে কিন্তু জিরো হয়ে যাবে। এরপরে হলো মাইনাস, কি লোয়ার লিমিট, এই লোয়ার লিমিট এখানে বসবে। তাহলে টি এর জায়গায় লোয়ার লিমিট বসলে কি হবে? 1 ডিভাইডেড বাই
এই ল্যামডা তো কমনই নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে কি ল্যামডা ইনটু 0, তার মানে 0 ই টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1 কত 1, এখানে 1। বুঝছো না বুঝো নাই? এখন দেখো দেখি এই জায়গায় তোমার এইটা কি হয়ে যাবে 0, এইখানে হলো মাইনাস 1 বাই ল্যামডা, আর এখানে তোমার 0 ও 0, তাহলে এখানে -1, তাহলে মাইনাস এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 1 বাই ল্যামডা। এই যে দেখো টাউ ইকুয়ালস টু তোমার ফাইনালি কি, অতএব টাউ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। এই পাইছো ইতিহাস? এটা কিন্তু এত সহজ প্রমাণ ছিল না। এই ম্যাথমেটিক্স এর যে হিসাবটা, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের এই জায়গাটা জটিল। এটা তুমি যদি 2-3 বার হাতে করো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিক্সের ধারণা আমাদের উপরে উঠছিল। এইটা হয়তো তোমার বইয়ে প্রমাণটা করে নাই, তোমার বই এখানে সরাসরি এই সম্পর্কটা লিখে দিচ্ছে। আমরা কি বুঝতে পারছি না পারিনি? জি স্যার, বুঝছি। তাহলে এইটাকে আমরা কি বলি? গড় আয়ু। গড় আয়ু ক্ষয় ধ্রুবকের কি বিপরীত, ব্যস্তানুপাতিক, বিপরীত রাশি। তাহলে আমরা যে অর্ধায়ুর সাথে যে সম্পর্ক পড়েছিলাম, এই যে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এখন এই অর্ধায়ুর সাথে গড়ায়ুর সম্পর্ক কি দেখো দেখি। এই যে 0.693 আর 1 বাই ল্যামডা, এই 1 বাই ল্যামডা হলো টাউ, তাহলে ইনটু টাউ। এগুলো তোমরা অলরেডি পেয়েছো পড়াশোনা। তাহলে এই যে অর্ধায়ু আবার গড়ায়ুর সমানুপাতিক, এই কথা বলা যায়। তাহলে এই সূত্রগুলো দিয়ে এখানে অঙ্ক আছে। তাই আমরা এই সূত্রটার প্রমাণটা একটু দেখে ফেলবো, ক্ষয় সূত্রের বিষয়টা একটু দেখব। আগামী দিন আমি আরেকটা জিনিস এখানে একটু দেখাবো, সেটাও তোমাদের নতুন এবং ক্রিটিক্যাল কোশ্চেন আসে এই জায়গা থেকেও অ্যাডমিশন টেস্টে। সেখানে প্যারেন্টস নিউক্লি এবং ডটার নিউক্লির একটা সংখ্যার হিসাব আছে। এই সংখ্যার হিসাবটা কোনো জায়গায় দেওয়া থাকে না, কিন্তু বিশেষ করে যদি ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়া হয় সেখানে অ্যাডমিশন টেস্ট গুলোতে সেগুলো আসে, অথবা অন্যান্য জায়গায় যদি কোশ্চেন ঘুরে যায়, হয়তো প্যারেন্টস আর ডটার নিউক্লির সেই তেজস্ক্রিয় বিক্রিয়ার সমতা থেকে একটা হিসাব আছে, সেইটা আমরা একটু দেখাবো। আর ওইটা দেখাইলে মোটামুটি এখানে যে মাস ডিফেক্ট টিফেক্ট আছে এখান থেকে অত বেশি ঝামেলা নাই, এটা আরেকদিন কথা বললি এটাও শেষ হয়ে যাবে। তাহলে ওইটুক আমরা দেখলেই আমাদের এখানে তেজস্ক্রিয়তার হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত তোমরা দেখে এখন মোটামুটি ক্লিয়ার করে রাখো। আর সামনে যদি ওই ভর ত্রুটি, বন্ধন শক্তি এগুলো একটু পড়তে চাও, এগুলো একটু নিজেরা পড়ো। কথা কি আমরা বুঝছি না বুঝি নাই? তাহলে এই হলো আমাদের হিসাব। আর হিসাব হলো তোমাদের এখন অনেকেই ক্লাস আসলে করতেছে না, বা অনেকে ক্লাস করতে চাচ্ছে না, বা আর হয়তো কন্টিনিউ অনেক দিন আমাদের হয়ে গেছে। যারা ক্লাস কন্টিনিউ করতে না চাচ্ছে তারা যেন গ্রুপ থেকে আমরা লিভ নিয়ে নেই। আর হইলো তোমাদের কি এরপরে আর রিভিশনের কোনো দরকার আছে? এরকম কেউ আছো তোমরা? মানে ফিজিক্স কি আসলে আর কন্টিনিউ করার দরকার আছে না আমরা এইটা আর 11 অধ্যায় মোটামুটি ডিসকাস করে আমরা ক্লোজিং এ চলে যাব? যদি ওখানে তোমাদের কোনো রিভিশন বা আদার্স কোনো কিছু দরকার হয়, আমার মনে হয় না দরকার আছে। ফার্স্ট পার্টে কি তোমাদের আর কোনো প্রবলেম আছে? ওগুলা নিজেরা কি কভার করা যায় না? নিজেরা পড়ে মানে তোমরা কি এর ভিতরে পড়েছো বা পড়ার সুযোগ পেয়েছো কেউ? পড়ছিলাম 4 মাস আগে। আর সেকেন্ড পার্টও তো আমরা শুরু থেকে পড়ে ফেলেছি। এখন যদি কারো ওইভাবে যদি রিভিশনের দরকার, এটা সবার দরকার হবে না, যদি হয় তাহলে আমরা শুধু একটা গ্রুপ খুলে সেই গ্রুপটা রেখে সেখানে হয়তো আমরা ওই কিছু লেকচার আপলোড দিয়ে সেখানে যে ফার্স্ট পার্টের যে লেকচার গুলো অন্যান্য চ্যাপ্টারের সেগুলো দিয়ে হয়তো যদি কারো দরকার হয় তাহলে আমরা সেটা করব। সেই ক্ষেত্রে যদি তোমরা প্রয়োজন বোধ করো তাহলে একটা গ্রুপ খুলতে পারো, আর যদি দরকার না হয় তাহলে আমাদের আর গ্রুপ ট্রুপ খোলারও কোনো দরকার নেই। ঠিক আছে? দরকার হলে আমরা একটা রিভিশন গ্রুপ খুলবো, দরকার না হলে কোনো গ্রুপ ট্রুপ খুলবো না। আর এখানে
আমরা মোটামুটি তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট করে আমরা 11 অধ্যায়টার উপরে একটু কথাবার্তা বলবো। ওখানে কিছু টুকটাক বিষয় আছে, ওই চন্দ্রশেখর সিমেট্রি বা হাবলস ল, শোয়ারশিন রেডিয়াসের বিষয়, ওইগুলা নিয়ে একটু আমরা হিসাব নিকাশ করে আমরা ওখান থেকে তাহলে এ মাসে আমরা ফিজিক্স ক্লোজ করে ফেলবো। এ মাসে মোটামুটি শেষের দিকে ক্লোজ হয়ে যাবে। তাহলে এই, আর যারা কন্টিনিউ করছি না তারা অবশ্যই লিভ নিয়ে নেবা, আর যারা কন্টিনিউ করতেছো তারা এই মাসে তোমার টাকা দিয়ে দেবা। ওকে, তাহলে এই হলো আমাদের এখানের বিষয় আসে। ওকে, আল্লাহ হাফেজ। আগামী দিন আমরা ওই বিষয়টা একটু দেখব, ওই তেজস্ক্রিয়তা প্যারেন্ট আর ডটার নিউক্লিয়ের যে সমতার হিসাবটা কি রকমের হয়, সেখান থেকে অঙ্ক টঙ্ক আসলে কি রকমের আসতে পারে। তার আগে তোমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার করো, আর অনুশীলনী থেকে তোমরা একটু সামনের দিকে তোমরা অঙ্ক করতে থাকো। তোমরা গতদিন সম্ভবত 10টা অঙ্ক করেছিলা, তোমরা এর সাথে আজকে এখন যেহেতু তেজস্ক্রিয়তা মানে এখানে মোটামুটি হিসাব শেষ, আরো 10টা অঙ্ক তোমরা অ্যাডভান্স হও। অ্যাডভান্স হয়ে দেখো তার ভিতরে তোমার এই যে সূত্রের আন্ডারে যেগুলো যতগুলো করা যায় সেগুলো তোমরা কমপ্লিট করো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের সৃজনশীল আমরা হয়তো নাও সলভ করতে পারি, আমরা এমসিকিউ আর অনুশীলনীর অঙ্কগুলো সলিউশন আমরা দেখাই দেব। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা লিভ নিয়ে নিলাম।